সকাল 9টায় বাড়ি থেকে বের হওয়া, অফিসে পৌঁছানো 10টা। তারপর থেকে ফাইলে মুখ গুজে বসে সুনির্মল। সে একটু স্বভাব খঁতখঁতে, তাই কাজটা ধীর গতিতে চলে। তবু সেকশন ইনচার্জ গুরুত্বপূর্ণ কাজগুলো ওকেই দেয়। কাজ করতে করতে কোথাও একটা অস্বাচ্ছন্দ্য টের পায় সুনির্মল। নমিতা বলছিল তুতুল আজও স্কুলে যেতে চাইছিল না। কেন? রীতিমতো জোর করেই পাঠানো হয় তাকে আজ স্কুলে। গত কয়েক মাস ধরেই তুতুলের এই অদ্ভুত কাণ্ডটা শুরু হয়েছে। আগে তো এমন ছিল না। খুব খুশি হয়ে স্কুলে যেত সে। শরীর টরীর খারাপ নয় তো? ভাবতে ভাবতেই অজান্তেই ফোনটা হাতে নেয় সে। ফোন বাজতেই উল্টো দিকে বিরক্ত নমিতা। কি হলো হঠাৎ এই সময় ফোন? আমার লাঞ্চ হয়নি এখনো, খুব খিদে পেয়েছে, সামনে প্রচুর লোক, তাড়াতাড়ি বলো। নমিতা একটা ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে। বিরক্ত বোধ করাটা হয়তো স্বাভাবিক, কাজটা টেনশনের। সুনির্মল কিছু বলতে গিয়েও থেমে যায়। না, পরেই বলবে, বাড়ি গিয়ে। তুতুলের ব্যাপারটা ভাবাচ্ছে বেশ। স্কুলের ছুটির সময়টা সকলেই খুশি। গোলমাল বেড়ে যায় ক্লাসে, তখন খুশির চোটে। রূপের হাতে খিমচি দিয়েছে কে যেন, তাই নিয়ে ও আন্টির কাছে গেছে নালিশ করতে। আন্টি নাকি উল্টে আবার ওকেই বকেছেন। গুনগুন করে রূপ সেটা বলছিল টিয়াকে। টিয়া ভ্যাবলা মুখে শুনছে সেটা। ভ্যাবলা মুখ শব্দটা সম্প্রতি শিখেছে তুতুল। মায়ের মাথা গরম হলেই মা এটা বলে চেঁচায় তুতুলের সঙ্গে। তুতুল ভাবছিল 7-5, সেই সকাল থেকেই। তার যেন কিছুই ভালো লাগে না। স্কুল, বন্ধুদের সঙ্গে দৌড়াতো। সব থেকে খারাপ লাগে বাড়ি ফিরতে। প্রেসের গেটের ভিতরটায় ঢোকা পর্যন্ত অপেক্ষা। এই কাজটা মুস্কানের মা মানে শর্মিলা আন্টি করেন বেশ শক্ত হাতে। মানে শক্ত করে স্কুলে তুতুলের হাতটা ধরেন আন্টি, আর তারপর ক্রেসের ভিতরে ঢুকলে হাত ছাড়েন। তুতুল রোজই তাকিয়ে দেখে। মুস্কান আন্টির সঙ্গে তাকে হাত নেড়ে টাটা করে চলে যায়। শর্মিলা আন্টি মায়ের প্রিয় বন্ধু। আন্টি অবশ্য অফিসে যান না। তাদের ঠিক ওপরের ফ্ল্যাটটায় মুস্কানরা আগে থাকতো, এখন পাশের পাড়ায় চলে গেছে। আগে আগে সে আর মুস্কান একসঙ্গে বাস স্ট্যান্ডে আসতো, সঙ্গে থাকতো। সঙ্গে যে থাকতো তার কথা ভাবা মাত্রই তুতুলের মনে হলো তার পেট ব্যথা করছে, বমি পাচ্ছে, আরও কি সব হচ্ছে। সে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ে হাত পা ছড়িয়ে। খুব চেষ্টা করে কান্না চাপা, কিন্তু পারে না। রাত 10টা, মানে বাড়ির সব আলো নিভে যাওয়া। নমিতার কড়া হুকুম, তুতুল বিছানায় চলে যায় রাত 9টায়। সেটাও মায়ের কড়া নির্দেশে। কৌশানি থেকে কালই রওনা দেবেন মা। এই কথাটা নমিতাকে জানাবে বলে অনেকবার ভেবেও ভুলে গেছে। একই সঙ্গে তুতুলকে নিয়েও আলোচনাটা জরুরি। কিন্তু কোথায় নমিতা? শোয়ার ঘরের লাগোয়া ঝুল বারান্দায় নমিতার ছায়া। এ কি? ঘড়ির নিয়মে বিছানায় না গিয়ে অবাক সুনির্মল এগিয়ে যায়। কি ব্যাপার এখানে এত রাতে? আমি তো ভাবলাম তুমি শুয়ে পড়েছো। না, খুব গরম লাগছে আজ, একটু পরে যাচ্ছি। কি হয়েছে বলো তো? গরমের জন্য কখনো তোমাকে নিয়ম ভাঙতে তো দেখিনি। নমিতা চুপ। সুনির্মল কাছে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে বলবে তো? শরীর খারাপ? তুতুলের ব্যাপারে কিছু ভাবছো? সুনির্মলকে অবাক করে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে নমিতা। তারপর একটা সাদা কাগজ হাতে তুলে দেয় সুনির্মলের। ব্যালকনির অন্ধকারে কোনোভাবেই পড়া সম্ভব নয়, তাই কাগজটা নিয়ে বসবার ঘরে আসে সুনির্মল। পিছন পিছন চোখ মুছতে মুছতে নমিতা। কাগজটা দোমড়ানো মোচড়ানো, কোনো মতে সেটা খুলে পড়ার চেষ্টা করে সুনির্মল। তুতুলের আঁকা বাঁকা হাতে লেখা। ঠামু, ভাল লাগে না কিছু। স্কুল, টিয়ার লাল রেলগাড়িটা, বাবার কম্পিউটার গেম খেলা, রূপদের ভোলু। তুমি কবে আসবে? মাকে ভয় করো না, বাবাকে বলবে বকে দিতে। আরে কাঁদছো কেন? কাঁদবো না। তোমার মেয়ে আমাকে এমন বললো, মা কি আমার কথার জন্যই? বলতে গিয়েও থেমে যায় নমিতা। সুনির্মল হাসে। তা কেন? মায়ের সঙ্গে তোমার একটু হয়, ওই আরে সে হয়েই থাকে। মা ঢিলে ঢালা, তোমার কড়া নিয়ম, মানে তার জন্য তো কিছু নয়। মা তো নিজেই শখ করে গেলেন ঘুরতে, তুমি তো সব ব্যবস্থা করলে। তুতুলটা, দাঁড়াও কাল সকালে। না, তুমি কিছু বলবে না, আমিই বলবো যা বলার। ঠিক আছে, তুমি বলো, এখন শুয়ে পড়ো তো। নমিতা এসে তুতুলের পাশে শুয়ে পড়ল। সুনির্মলের অফিসের কিছু কাজ বাকি, জরুরি, আজই শেষ করতে হবে। নমিতা তুতুলের গায়ে হাত রাখে। রাখতেই নড়ে চড়ে চাপা কান্না। নমিতা চমকে ওঠে। তুতুল, তুতুল, জেগে আছিস? কাঁদছিস?
তুতুল মাকে জড়িয়ে ধরে। সে সব শুনেছে। কাঁদছিস কেন? ঠামুর জন্য? ঠামু তো আসবে রে, এই কদিন পরেই। তুতুল কিছু বলতে চায়, বলতে পারে না। নমিতা একটু চুপ করে থাকে। তারপর, তুতুল, কি রে, আমার উপর রাগ করেছিস? ঠামু ঠামু চিঠি লিখেছে তো, চলে আসবে এবার। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস কর। বলতেই তড়াক করে বিছানায় উঠে বসে তুতুল। একবার মায়ের দিকে তাকায়, তারপর খাট থেকে নেমে দৌড়। বাবা, সত্যি? মা বলল ঠামু আসবে এবার। আরে আসবে না কেন, চিঠি লিখেছে তো, রওনাও দিয়ে দিয়েছে। ততক্ষণে নমিতাও বসবার ঘরে। তুতুলকে জড়িয়ে, আচ্ছা তুতুল, তুই আর আমার উপর রাগ করছিস না তো? তুতুল রীতিমতো অবাক। তার চোখের বিস্ময় লুকোনো থাকে না। সুনির্মল দেখে হেসে ফেলে। নমিতার এমন ভঙ্গি সত্যিই দুর্লভ। বোঝাই যাচ্ছে এটা তুতুলের চিঠির এফেক্ট। মেয়ের কাছে হারানো ইমেজ উদ্ধারে আপাতত মরিয়া নমিতা। অগত্যা হাল ধরে সুনির্মল। সে প্রসঙ্গ বদলায়। আচ্ছা, ঠামু এলে কি বলবে তুতুল? কিছু না। আচ্ছা মা, আমি তাহলে আবার ঠামুর সঙ্গেই যাব তো? আর স্কুল থেকে সোজা বাড়ি? নমিতা হাসে, সুনির্মলও। তারপর দুজনেই একসঙ্গে, হ্যাঁ বাবা হ্যাঁ। ঠামু আসার পর দিন সাথে কেটেছে। এটা একটা ছুটির দিন, সকলেই বাড়িতে। এদিকে আর 1 মাস পরেই পুজো। একটু বেলায় সকলেই ঘুম থেকে উঠেছে। সুনির্মল বসবার ঘরে চায়ের কাপ হাতে, টিভির রিমোট নিয়ে ব্যস্ত। নমিতা জলখাবার তৈরির পাট শেষ করে শাশুড়ির ঘরে গেছে ডাকতে। ডাকতে গিয়েও থেমে যায় তুতুলের গলা শুনে। ঠামু, তুমি আর চলে যাবে না তো? দূর বোকা, কোথায় যাব? মা বকলেও যাবে না। ঠামু কিছুক্ষণ চুপ। তারপর, মা আবার আমায় কবে বকলো তুতুল? হ্যাঁ বকেছে, আমি জানি, তুমি কাঁদছিলে, আমি দেখেছি। সে তো বেড়াতে যাওয়ার জন্য। আর বোকা, আমার তখন সবার জন্য মন কেমন করছিল, তোদের ফেলে যাচ্ছি। তাহলে গেলে কেন? যাব না, তীর্থ বলে কথা। তোর মা সব ঠিক করে না দিলে তো যাওয়াই হতো না। তুতুলের মুখ গোজ। কিন্তু আমার স্কুল থেকে বাড়ি না এলে ভালো লাগে না ঠামু। তুমি ছিলে না, তাই তো আমি ওই ক্রেসে যেতাম। খুব খারাপ। ও, এই জন্য? আর তুমি না থাকলে স্কুলে যেতেও ভালো লাগে না? আহারে, আর মন খারাপ করে না, আর যাব না। তোর মা টিকিট কেটে দিলেও না। নমিতা আঁচলে চোখ মোছে। শাশুড়ি তার মুখ রেখেছেন। তারপরেই ডেকে ওঠেন, সবাই চলে এসো ডাইনিং টেবিলে। লুচি রেডি, ঠান্ডা হয়ে যাবে কিন্তু। নমিতার গলার স্বর একটা কিছু ছিল, বেশ অবাক করা। তার স্বভাব বিরুদ্ধ। তুতুল ঠামুর হাত ধরে বেরিয়ে আসে। উঠে পড়ে সুনির্মলও, এমনকি রান্নার মেয়েটাও। সে অবাক করার ডাকে সকলেই জমা হয় ডাইনিং টেবিলে। নমিতার মুখে শরতের সোনারোদ। মাকে খুব অচেনা মনে হয় তুতুলের, কিন্তু খুব খুব ভালো লাগে।